11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 50। দর্শক বন্ধুরা, আমন ধান কিন্তু যারা রোপণ করেছি তাদের মাথায় একটাই টেনশন, সেটা হচ্ছে ভাই আমরা কিভাবে ধানের পাশ কাঠি বাড়াবো, কিভাবে ধানের ফলন বেশি পাবো, কিভাবে রোগ মুক্ত ফলন আমরা পাবো। তো দর্শক, আমন ধান লাগানোর কিন্তু অনেকেরই 30 থেকে 35 দিন, কারো গাছ ধরে সময় কিন্তু হয়ে গেছে। তার মাঝেও কিন্তু কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে ভাই আমার ধান গাছের পাশ কাঠি কিভাবে বাড়াবো, আমার ধান গাছগুলো বাড়তে চাচ্ছে না, এত সার দিচ্ছি, এত খাদ্য দিচ্ছি, যেন গাছগুলো খেতেই পারছে না। তো এই সকল কমেন্টগুলো কিন্তু আমি ফলো করছি, যার দরুন কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যারা অনেক আগেই ধান রোপণ করেছেন তাদের জমিতেও যদি এরকম সমস্যা হয়ে থাকে, ধানের গাছের বয়স হচ্ছে, বয়স বাড়তেছে কিন্তু ধান গাছ যেন বাড়তে চাচ্ছে না, এমন সমস্যা যদি হয়ে থাকে এই বিষয় নিয়েও আলোচনা করব। অন্যদিকে কিন্তু আপনারা যারা একটু লেটে গেছেন তাদের জন্যও কিন্তু আলোচনা করব, কি করলে আপনার ধান গাছ দ্রুত বাড়বে, পাশ কাঠির সংখ্যা বেশি হবে, কি কি খাদ্য দিবেন, কতটুকু পরিমাণে দিবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, কিছু জাদুকরি প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার করলে আপনার উপরি সার প্রয়োগ করার প্রয়োজন হয় না, অর্থাৎ বেশি পরিমাণে নাইট্রোজেন জনিত সার আপনাকে প্রয়োগ করতে হবে না। দর্শক, আমরা চাষিরা সাধারণত কিন্তু সার ডিএপি, ইউরিয়া, পটাশেরই ব্যবহার করি, আর এটা দিতে দিতে জমিতে যেন ত্যক্ত করে ফেলেছি, জমি যেন আর খেতেই চাচ্ছে না। তো এই সারগুলোকে খাওয়ানোর জন্যও কিন্তু কিছু জাদুকরি প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দর্শক, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা এখনো আমার এই ছোট্ট কৃষি পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। তো দর্শক, যারা একটু লেটে চারা রোপণ করেছেন, যাদের গাছগুলো বাড়তে চাচ্ছে না, পাশ কাঠির সংখ্যা খুবই কম, তারা কি ধরনের পরিচর্যা করবেন বা কি কি সারগুলো প্রয়োগ করবেন। তো সেক্ষেত্রে আপনারা বিঘা প্রতি ইউরিয়া সার 5 কেজি, ডিএপি সার 5 কেজি এবং এমওপি অর্থাৎ পটাশ সার 5 কেজি হারে ছিটিয়ে দেবেন। এই সারগুলোর সঙ্গে এই সারগুলো যেন দ্রুত আপনার এই ধান খেতে পারে, সেক্ষেত্রে আপনারা হিউমিক অ্যাসিড বা ন্যাপথাইল অ্যাসিডিক অ্যাসিড বিঘা প্রতি 2 কেজি হারে ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সালফারের ব্যবহার করতে হবে। তো আপনি এই সারগুলোর সাথে যদি আপনি সালফার ব্যবহার করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনার গাছগুলো বাড়তে থাকবে এবং পাশ কাঠির সংখ্যা বাড়তে থাকবে। দর্শক, সালফারের কাজ কি, সালফার কেন দিব, আর ন্যাপথাইল অ্যাসিডিক অ্যাসিড বা হিউমিক অ্যাসিড আমরা কেন দেব? দর্শক, হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে, এটা আমরা চাষিরা শিকড় বর্ধক বলে থাকি, এটা আপনি আপনার জমিতে যদি প্রয়োগ করেন খুব দ্রুত শিকড়টা ছড়িয়ে যাবে, যার ফলে কিন্তু শোষণ প্রক্রিয়ার হারটা বাড়বে, অর্থাৎ গাছের শিকড় যত বাড়বে গাছ তত খাদ্য মাটি থেকে নিতে পারবে। তো এর জন্য কিন্তু গাছের গ্রোথটা বেশি হবে, পাশ কাঠির সংখ্যা বেশি হবে। অন্যদিকে এই হিউমিক অ্যাসিড আপনার জমিতে যে খাদ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এই খাদ্যগুলোকেও কিন্তু এই গাছকে খাওয়াতে সহযোগিতা করবে। তো দর্শক, এই হিউমিক অ্যাসিড নিঃসন্দেহে একটি জাদুকরি প্রোডাক্ট, এটি ব্যবহার করলে আপনার ক্লোরোফিল বেশি পরিমাণে তৈরি হবে, পাতাগুলো সবুজ সতেজ রাখবে এবং গাছটাকে কিন্তু স্ট্রং রাখবে। তো দর্শক, এই হিউমিকের বহুমুখী কাজ বিস্তারিত আলোচনা করব না, পাশাপাশি আপনারা সালফার কেন প্রয়োগ করবেন। সালফার প্রয়োগ করলে আপনার ধানের গাছগুলোকে গাঢ় সবুজ রাখবে, এই সবুজাভ ভাবটা দীর্ঘদিন পর্যন্ত রাখবে, যার ফলে কিন্তু গাছ সুষমভাবে বৃদ্ধি হতে থাকবে। এবং যে খাদ্যগুলো দিচ্ছেন এই খাদ্যগুলো যদি আপনি সুষম খাদ্য প্রয়োগ করেন গাছে, তাহলে এই সময় এই যে ডিএপি, সালফার, হিউমিক অ্যাসিড অথবা ন্যাপথাইল অ্যাসিডিক অ্যাসিড, পটাশ আপনার জমিতে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু সুষম একটা সার বন্টন হবে। তো আমি যে মাত্রায় বললাম, এই যারা একটু লেটে গেছেন তারা এই মাত্রাগুলো মাথায় রেখে জমি দেখে কিন্তু জমিতে ছিটিয়ে দিতে পারেন। তো এখন আসি যাদের জমিতে বয়স প্রায় 30-35 দিন হয়ে গেছে
কিন্তু পাশকাঠির সংখ্যাও কম এবং গাছের গ্রোথটা একটু কম মনে হচ্ছে। পাতাগুলো সবুজ নয়, হলুদ ভাব এবং উপর থেকে পুড়ে পুড়ে আসছে। তো এই বিভিন্ন ধরনের খাদ্যের অভাবে যে রোগগুলো দেখা দিচ্ছে আপনার জমিতে, এমনটা যদি মনে হয়, অন্যদিকে গাছে খাদ্য দিচ্ছেন, সার দিচ্ছেন, গাছ মনে হয় খেতে পারছে না, এমনটা যদি মনে হয়, তাদের জমিতে অবশ্যই কিন্তু দানাদার কীটনাশক ব্যবহার করবেন। এই দানাদার কীটনাশকের সাথে আপনি কিছু সার মিক্স করে দিয়ে দিবেন, অনুখাদ্যগুলো, যেমন ইউরিয়া সার 5 কেজি, ডিএপি সার 5 কেজি, পটাশ সার 5 কেজি। তার পাশাপাশি আপনারা ন্যাপথাইল অ্যাসিডিক অ্যাসিড অথবা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। তো দানাদার কীটনাশকটা আপনি কেন ব্যবহার করবেন? দেখেন, গাছের রুট গুলো যদি নষ্ট করে ফেলে, শিকড়ের নেমাটোডা বা কৃমি জাতীয় পোকাগুলো যদি এই আপনার ধান গাছের রুট গুলো নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার জমিটা ডেবে যাবে, গাছ কিন্তু শোষণ ক্ষমতা হারিয়ে ফেলবে, যার ফলে গাছ বাড়তে যাবে না। সেক্ষেত্রে আপনি দানাদার কীটনাশক জমিতে প্রয়োগ করতে পারেন। তো দানাদার কীটনাশকের সঙ্গে আপনি ডিএপি, এমওপি এবং ইউরিয়া সার যদি প্রয়োগ করেন, তাহলে আপনার গাছটা আবার খাদ্য নিতে শুরু করবে এবং খাদ্য যখন প্রপারলি পাবে, তখনই কিন্তু আপনার গাছটার আবার নতুন করে পাশকাঠি এবং তার পাশাপাশি কিন্তু গাছের গ্রোথটা বৃদ্ধি হবে। আর যাদের জমির পাশকাঠির সংখ্যা মোটামুটি আছে কিন্তু গাছের গ্রোথ হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু তারা দানাদার কীটনাশক বিঘা প্রতি 2 কেজি এবং তার পাশাপাশি কিন্তু ইউরিয়া সার 5 কেজি, পটাশ সার 5 কেজি, সালফার 2 কেজি, হিউমিক অথবা ন্যাপথাইল অ্যাসিডিক অ্যাসিড 2 কেজি এবং দস্তা 1 কেজি হলেও ব্যবহার করবেন। এই যে একটা মিশ্রণ আপনি তৈরি করলেন, এই যে একটা খাদ্য সুষম বন্টন আপনি করলেন, এইটা যদি আপনার জমিতে প্রয়োগ করেন, মাটিতে যদি ক্ষতিকর পোকামাকড়গুলো থেকে থাকে, কৃমি জাতীয় অথবা নেমাটোডা জাতীয় পোকাগুলো থেকে থাকে, এই পোকাগুলো কিন্তু দমন হবে। তারপরেই কিন্তু নতুন করে যে শিকড় গজাবে, এই শিকড়গুলো দিয়েই কিন্তু দ্রুত আপনার শোষণ প্রক্রিয়া চলতে থাকবে, যার দরুন আপনার গাছগুলো সবুজ সতেজ এবং গাছের গ্রোথটা কিন্তু ঠিক থাকবে। তো দর্শক, আপনারা এভাবে আপনাদের ফসলের পরিচর্যা করুন, অধিক ফলন ঘরে তুলুন। দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চাষি ভাইদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেন, আর নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব তো অবশ্যই। তো দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন অবধি পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষকের মুখে হাসি ফুটুক এই আশা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।